একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের পরবর্তী অংশে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব লেনদেন সংক্রান্ত প্রামাণ্য দলিল অর্থাৎ চালান নিয়ে। আলোচনার শুরুতেই আমরা প্রামাণ্য দলিল সম্পর্কে কি বুঝি একটু দেখে নিই। আমরা জানি দূতার বা দাখিলা পদ্ধতি অনুসারে যে সকল হিসাব প্রতিষ্ঠান সংরক্ষণ করে তাদের সপক্ষে কিছু প্রামাণ্য দলিল বা কাগজপত্র সংরক্ষণ করতে হয়, যেমন চালান, ক্যাশ মেমো, ভাউচার ইত্যাদি। আজকের আমাদের আলোচনা মূলত চালানের মধ্যে সীমাবদ্ধ রাখবো ইনশাল্লাহ। প্রথমে জেনে নেই চালান বলতে আমরা কি বুঝি। যে সকল প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে এরকম প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে চালান। বিশেষ করে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে পণ্যের পূর্ণ বিবরণ অর্থাৎ পণ্যের পরিমাণ, পণ্যের দাম, পণ্যের দর, মোট মূল্য, বাট্টা থাকলে বাট্টার পরিমাণ ইত্যাদি উল্লেখ করে একটি কাগজ প্রদান করে, যাকে বলা হয় চালান। বিক্রেতার কাছে এটি বহির্চালান হিসেবে পরিচিত, আর ক্রেতার কাছে সেটা আন্তঃচালান হিসেবে পরিচিত। চালানের উপর ভিত্তি করে ক্রয় বই এবং বিক্রয় বই তৈরি করা হয়। আজকের আমরা একটি উদ্দীপকের সাহায্যে চালান কিভাবে তৈরি করে সে সম্পর্কে ধারণা পাবো ইনশাল্লাহ। আমরা প্রথমে উদ্দীপকটা দেখে নিই। জনাব জামিল 1/11/2020 তারিখে নগদ 4 লক্ষ টাকা এবং 50 লক্ষ টাকার আসবাবপত্র সাথে 80,000 টাকার ব্যাংক হিসাব নিয়ে একটি ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায় কিছু লেনদেন ছিল নিম্নরূপ: নভেম্বর মাসের 10 তারিখ 2,50,000 টাকার একটি কম্পিউটার এবং ফটো মেশিন ক্রয়, 9,000 টাকা মূল্যের 6 রিম A4 কাগজ এবং ফটোকপি মেশিনের কালি বাবদ 5,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য ক্রয় করেন, যেখানে চালান নাম্বার ছিল 18। এরপরে নভেম্বরের 15 তারিখ প্রিন্টিং এবং ফটোকপি বাবদ তাদের আয় হয় ওই মাসে 20,000 টাকা। নভেম্বরের 21 তারিখ 18 নম্বর চালানের মূল্য পরিশোধ, যার মধ্যে নগদ 2,10,000 টাকা এবং অবশিষ্ট টাকা তিনি চেকে প্রদান করেন। নভেম্বর 28 তারিখ প্রতি মাসে 10,000 টাকা বেতন দিবেন এই শর্তে ফটোকপি মেশিনের একজন অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এই হলো আমাদের উদ্দীপক। এর ভিত্তিতে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে কোন ঘটনাটি লেনদেন নয় এবং কেন, তা আমাদের বলতে হবে। তারপর 10 তারিখে লেনদেনটি দ্বারা একটি চালান তৈরি করতে হবে এবং গ নম্বর একটি টেবুলার সামারি তৈরি করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সমাধান করার জন্য আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন উত্তর দিব। সেখানে উপরোক্ত উদ্দীপকের নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করে নভেম্বর 28 তারিখ পর্যন্ত যে 4-5টি লেনদেন আছে, এর মধ্যে সবগুলি লেনদেন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা সর্বশেষ যে 28 তারিখের লেনদেনটি আছে সেটি লেনদেন হিসাবে নয় বলে আমরা শনাক্ত করতে পারি। কারণ উক্ত লেনদেন দ্বারা বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, যদিও সেক্ষেত্রে টাকার অঙ্কে মূল্যায়ন করা যায়, তা সত্ত্বেও কোনো পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তাই হিসাব সমীকরণের A = L + C + I - C - D এই উপকরণগুলোর মধ্যে কোনোটিরই পরিবর্তন হয়নি বা প্রতিষ্ঠান আর্থিক অবস্থারও কোনো প্রভাব বিস্তার করেনি। তাই উক্ত 28 তারিখের ঘটনাটিকে আমরা লেনদেন বলে শনাক্ত করতে পারছি না। আমরা ক নম্বর প্রশ্ন উত্তর দিলাম। এবার খ নম্বর প্রশ্নের উত্তর আমরা যাব। উদ্দীপকের খতে আমাদের বলা ছিল যে 10 তারিখের লেনদেন দ্বারা একটি চালান তৈরি করতে হবে। আমরা প্রথমে 10 তারিখের লেনদেনটা আরেকবার একটু দেখে নিই। জনাব জামিল নভেম্বরের 10 তারিখ 2,50,000 টাকা মূল্যের এক সেট কম্পিউটার এবং ফটোকপি মেশিন ক্রয় করেন। এর সাথে তিনি আরও কিছু আনুষঙ্গিক খরচ করেন, যেমন 6 রিম A4 কাগজ কিনেন 9,000 টাকা দিয়ে এবং ফটোকপি মেশিনের কালি ক্রয় করেন 5,000 টাকা দিয়ে। উক্ত বিশেষ সংক্রান্ত একটি চালান আমরা তৈরি করবো। এবার চালানটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি একটি কালার পেজে তোমাদের চালানটি শো করছি। এখানে চালান সম্পর্কে যেহেতু প্রথম ধারণা তোমরা পাচ্ছ, সুতরাং একটু সাবধানে কাজটি করতে হবে এবং হাতে কলমে বাসায় প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, জেনে রাখো চালান একটি প্রতিষ্ঠানের ছাপানো দলিল, যেখানে শুধুমাত্র কিছু কিছু তথ্য ক্রেতা বসান। তার আগে জেনে নেই চালান তৈরি করেন ক্রেতা। এটি 3টি কপি করা হয়। এক কপি দেওয়া হয়, এক কপি ক্রেতার কাছে থেকে যায়, আর 2 কপি পণ্য সরবরাহকারীর সাথে বিক্রেতার কাছে পাঠানো হয়। বিক্রেতা পণ্য রিসিভ করার সময় সিগনেচার করে এক কপি নিজের কাছে রেখে দেন, আর এক কপি আবার ক্রেতার কাছে
পণ্য বুঝে পেয়েছেন সে সম্পর্কে প্রেরণ করে দেন। বিক্রেতা যে কপিটি রাখে সেটি তার কাছে মেইন কপি, ওই কপি দ্বারা তিনি বিক্রয় বই তৈরি করেন। আর ক্রেতা যে কপিটি তার কাছে প্রথমে সংগ্রহ করে সেটি দ্বারা তিনি তার বিক্রয় বই সংরক্ষণ করে থাকেন। আমরা এবার চালানের একটি নমুনা দেখব। তোমরা ছকে দেখতে পাচ্ছ চালানের একটি নমুনা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে খেয়াল করি আমরা সবাই, যেহেতু চালান ছাপানো দলিল থাকে, আমরা কিছু কাল্পনিক নাম ঠিকানা ব্যবহার করব। অর্থাৎ এই পণ্যগুলি বিক্রি করছে জিনিয়াস স্টোর, তাদের ঠিকানা হচ্ছে বাদামতলী, চট্টগ্রাম। এই ঠিকানা থেকে জনাব জামিল পণ্য ক্রয় করেছিলেন, ক্রেতার নাম জামিল, এবং তার ঠিকানা আমরা কাল্পনিক ঠিকানা বসিয়েছি 18 সদরঘাট, ঢাকা। এবার দেখো তারিখ ছিল 10 নভেম্বর, তারিখ অনুসারে বসানো হয়েছে এবং চালান নাম্বার আগে থেকেই ঠিক করা থাকে, তাই সেটি ভিন্ন কালি দিয়ে দেখানো হয়েছে। চালানের কয়েকটি কলাম থাকে, আমরা যেমন এখানে কয়টি কলাম দেখতে পাচ্ছি একটু দেখে নিই। প্রথম কলামটি ছিল কর্মিক নাম্বার, দ্বিতীয় কলামটি ছিল পণ্যের বিবরণ, এবং পরের কলামটির নাম ছিল পণ্যের পরিমাণ, পরের কলামটির নাম হচ্ছে দর, এবং সর্বশেষ কলামটির নাম হচ্ছে আমাদের মোট টাকার অঙ্ক। এই সবগুলি তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে কি কি পণ্য কিনলাম, যেমন আমরা উদ্দীপক অনুসারে দেখতে পাচ্ছি এক সেট কম্পিউটার ক্রয় করা হয়েছিল যার প্যাকেজ মূল্য ছিল 50,000 টাকা। এরপর ফটোকপি মেশিন এক সেট ক্রয় করা হয়েছিল যার প্যাকেজ মূল্য ছিল 2 লক্ষ টাকা। এরপর কাগজ কেনা হয়েছিল 6 ঋণ, 1500 টাকা প্রতি ঋণ, দাম ছিল মোট 9,000 টাকা। এরপরে ফটোকপি কালি ক্রয় করা হয়েছিল, এটা ছিল 5,000 টাকা এক প্যাকেট, যার মূল্য 5,000 টাকা। এই সবগুলি টাকার অঙ্ক অর্থাৎ 50,000, 2 লক্ষ, 9,000, 5,000, এগুলো সব মিলিয়ে মোট 2,64,000 টাকা চালানের মোট মূল্য। উক্ত চালানে কোনো ধরনের বার্তা বা আনুষঙ্গিক খরচ আমরা দেখতে পাচ্ছি না, তাই সেগুলো এখানে শো করা হয়নি। পরবর্তী অঙ্ক যখন আমরা করব তখন আমরা উক্ত বিষয়গুলি সহ আরো বিস্তারিত আলোচনার সুযোগ পাবো ইনশাল্লাহ। এখানে শুধুমাত্র মোট টাকার অঙ্কটিকে 2,64,000 টাকার অঙ্কটিকে আমরা কথায় দেখাচ্ছি 2,64,000 টাকা মাত্র। এখানে কিছু শর্ত থাকে চালানে, যেমন এই চালানের শর্ত হচ্ছে বিক্রিত পণ্য ফেরতযোগ্য নয়। এরপরে ক্রেতা স্বাক্ষর করবেন, আর বিক্রেতা যখন স্বাক্ষর করে পণ্য পাঠিয়ে দেবেন, ক্রেতা উক্ত পণ্য পাওয়ার পরে তিনি এক কপি রেখে সাইন করে আর এক কপি বিক্রেতার কাছে পাঠিয়ে দিবেন। এই ছিল আমাদের চালানের মূল কাজ। চালান সম্পর্কে আরেকটু বিষয় আমাদের বলতে হবে। এখানে হলুদ কালি দিয়ে যে পণ্যগুলি তোমাদেরকে ইন্ডিকেট করা হয়েছে, যে নামগুলি, বিষয়গুলি, সেগুলি ছাপানো দলিলে দেওয়া থাকে। আর পরবর্তীতে যখন উক্ত দলিলের উপরে বিক্রেতা পণ্য সম্পর্কে বিস্তারিত লেখেন, সেগুলোকে আমরা এখানে নীল কালি দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি চালান সম্পর্কে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আরো ভালো ধারণা নিবে, এবং আমরা পরবর্তী অংশে নিয়ে আলোচনা শুরু করব। এবার আমরা আলোচনা করব অর্থাৎ জনাব জামিলের টেবুলার সামারি নিয়ে। টেবুলার সামারি আমরা এর আগের ক্লাসে করেছিলাম। আজকের আমরা এই ক্লাসে দেখতে পাচ্ছি টেবুলার সামারিতে সেটি আমরা কয়েকটি কলামে ভাগ করে নিয়েছি। যেমন টোটাল অ্যাসেটের মধ্যে আছে আমাদের নগদ, তারপর আছে আসবাবপত্র, তারপর আছে ব্যাংক হিসাব, তারপর আছে অফিস সরঞ্জাম হিসাব। আর অপরদিকে আমাদের দায়ের পাশে আছে প্রদায় হিসাব, তারপর আছে আমাদের মূলধন, আয় আছে এবং খরচ আছে, আর মন্তব্য তো স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য কলাম আছে। আমরা প্রথমে তারিখগুলি 1, 10, 15, 21, 28 যে তারিখগুলো আমাদের উদ্দীপকে ছিল সবগুলো তারিখ আমরা আগে বসিয়ে নিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ নভেম্বর 1 তারিখ তিনি ব্যবসায় শুরু করেছিলেন। কি কি সম্পদ দায় ছিল তার? নগদ টাকা ছিল 4 লক্ষ টাকা, এরপরে আসবাবপত্র ছিল 5,50,000 টাকা এবং ব্যাংক জমা ছিল তার 80,000 টাকা। এই সবগুলি মিলে আমাদের যে টাকার অঙ্ক হয় পুরোটাই তিনি মূলধন হিসাবে এনেছিলেন। তার মূলধনের পরিমাণ ছিল 5,30,000 টাকা। এই টাকা নিয়ে তিনি ব্যবসায় শুরু করেছিলেন। পরের তারিখ 10, এই তারিখে তিনি কিছু অফিস সরঞ্জাম ক্রয় করেছিলেন। অফিস সরঞ্জামের পরিমাণ ছিল 2,50,000 টাকা, অর্থাৎ কম্পিউটার এবং ফটোকপি মেশিন সেটা অফিস সরঞ্জাম, কিন্তু তার সাথে আনুষঙ্গিক কাগজ, কালি, সেগুলি অন্যান্য খরচ সংক্রান্ত যা আমরা দায়ের পাশে দেখিয়েছি। সেক্ষেত্রে আমরা খেয়াল করি এই সবগুলি ক্রয় কিন্তু চালানের মাধ্যমে করেছিলেন। চালান যেহেতু ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং নগদের কলামে শূন্য বসানো হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কোনো নগদ লেনদেন হয়নি। তাহলে এই 2,50,000 টাকার সাথে যদি আমরা খরচ বাবদ 14,000 টাকা যোগ করে দেখাই, তাহলে মোট 2,64,000 টাকা আমাদের প্রদায় হিসাবের নামে দেখাতে হয়। তাই আমরা প্রদায় হিসাবের নামে উক্ত টাকার অঙ্কটি দেখিয়েছি।
পরবর্তী লেনদেনটা হচ্ছে আমাদের 15 তারিখের। সেদিন আমাদের নগদ আয় ছিল 20,000 টাকা, যা ফটোকপি মেশিন থেকে পাওয়া গিয়েছিল। তাহলে নগদ আয় হলে আমরা নগদের কলামে লিখলাম এবং আয়ের কলামে লিখলাম, অর্থাৎ যত টাকায় অ্যাসেট পরিবর্তন হলো তত টাকার লায়াবিলিটিস বা মালিকানা সত্ত্বের পরিবর্তন হলো। পরের তারিখটি ছিল আমাদের 21 তারিখ। এই 21 তারিখের লেনদেনের মধ্যে আমাদের আছে কিছু টাকা আমরা পরিশোধ করেছিলাম ভাউচার মূল্য অনুসারে, অর্থাৎ ভাউচার মূল্য অনুসারে আমরা মোট চালানের মূল্য বাবদ 2,64,000 টাকা পরিশোধ করেছি, যার মধ্যে নগদ দেওয়া হয়েছিল 2,10,000 টাকা। অবশিষ্ট অংশে বলা হয়েছিল চেকের মাধ্যমে দেওয়া হয়েছে বা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে, তাই উক্ত টাকার পরিমাণ হচ্ছে 54,000 টাকা। এবার এই 2,10,000 টাকা কিন্তু নগদ থেকে দিয়েছে, তাই নগদের ঘরে ব্র্যাকেট বা বিয়োগ করে দেখানো হয়েছে, এবং চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে তাই ব্যাংক সম্পদ কমে যাবে, ওই জন্য ব্যাংকের ঘরে ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে। সাথে সাথে যত টাকার অ্যাসেট পরিবর্তন হলো তত টাকার দায় পরিবর্তনের জন্য দায়ের নিচে 1,64,000 টাকা, অর্থাৎ 18 নম্বর চালানের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হলো, তাই আমরা উক্ত টাকার মূল্যটি আমরা পরিশোধের জন্য দায়ের পাশে দেখালাম। এরপর 28 তারিখের লেনদেন আছে একটি, ওই লেনদেনটি আমাদের কাছে লেনদেন নয়, তাই আমরা এখানে কোনো কলামে অর্থাৎ অ্যাসেটের কোনো পরিবর্তন হয়নি, দায়ের কোনো পরিবর্তন হয়নি, আমরা শুধু মন্তব্যের ঘরে লিখে দিয়েছি যুক্ত ঘটনাটি লেনদেন নয়। আমাদের টেবুলার সামারি তৈরি হলো। এবার আমরা দেখব ফলাফল, অর্থাৎ মোট অ্যাসেটের পরিমাণের সাথে মোট দায়ের পরিমাণটা সমতা আছে কিনা তা আমরা একটু মিলিয়ে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করলে দেখব নগদ কলামের সবগুলির যোগফল হচ্ছে 2,10,000। একইভাবে আসবাবপত্রের সমষ্টি মাসের শেষে হচ্ছে 50,000। একইভাবে ব্যাংকের যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি মাসের শেষে 26,000 টাকা, আর অফিস সরঞ্জাম বাবদ আমাদের 2,50,000 সেটা রয়ে গেছে। এই সবগুলি সম্পদ যদি আমরা যোগ করি আমাদের যোগফলটা দাঁড়ায় 5,36,000 টাকা। এবার আসো দায়ের পাশে। দায়ের পাশে আমাদের 2,64,000 থেকে 2,64,000 পরিশোধ হয়ে গেছে, সুতরাং আমাদের মাসের শেষে দায় হচ্ছে 0 টাকা। বিস্কুট এল। এরপরে মূলধনের ক্ষেত্রে দেখো, মূলধনের ক্ষেত্রে শুরুতে যে টাকা ছিল মাসের শেষেও দায় রয়ে গেছে, যেহেতু আয় ব্যয়গুলিকে আলাদাভাবে দেখানো হয়েছে। আয় 20,000 টাকা, মাস শেষে 20,000 টাকা আছে, খরচ 14,000 টাকা, 14,000 টাকা আছে। এখন খরচটা ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে, কারণ উক্ত খরচ দ্বারা মালিকানা সত্ত্ব কমে যায়, আর আয় দ্বারা মালিকানা সত্ত্ব বাড়ে, তাই মালিকানা সত্ত্বের সাথে যোগ বোঝানোর জন্য আয়ের টাকাটিকে ব্র্যাকেট দিয়ে দেখানো হয়নি। এবার আমরা দেখব মোট দায়ের পরিমাণ। যেহেতু এল এর পরিমাণ 0, মূলধনের পরিমাণ 5,30,000, আয় আছে 20,000 এবং খরচ আছে 14,000, সুতরাং মূলধনের সাথে এই 20,000 যোগ হবে, 14,000 বিয়োগ হবে, তাহলে থাকবে মোট 5,36,000, যা সর্বমোট অ্যাসেট বা সম্পত্তির সমান। অর্থাৎ উক্ত টেবুলার সামারি বা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব থেকে আমরা দেখতে পেলাম আমাদের যত টাকা সম্পদ আছে আমাদের দায়ের পরিমাণও ততই আছে, অর্থাৎ আমাদের লেনদেনগুলি হিসাবভুক্তিকরণ সঠিক এবং সত্য আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমাদের এতটুকু সমাপ্ত থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।